ভারতের মানে না গেলে নাকি চিকিৎসা হয় না, ভারতের এই হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা নাকি আমাদের নাকি খুব দরকার। এখন আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, আপনারা আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে আপনারা নিজেদের দেশের চিকিৎসা করেন, অথবা উন্নত দেশে যদি যেতে চান যান, ভারতে চিকিৎসা যাবেন না। তারা নিজেরাই ভাই ঠিকমতো ভাই টয়লেট পায় না, অর্ধেক লোক টয়লেট নাই, রাস্তা ঘাটে সকালবেলা এই কাজ সম্পাদন করে, তাদের দেশে কিসের চিকিৎসা আপনারা করবেন? সব হলো টাকা, আপনাদের থেকে টাকা খাওয়া, আমাদের থেকে টাকা নেবে আর আমাদেরকে বেইজ্জতি করবে বিশ্ব ফোরামে এবং সব জায়গাতে, এটাই তাদের উদ্দেশ্য। তো আমরা সবাইকে অনুরোধ করবো দেশাত্মবোধ জাগ্রত করেন, বিদেশি চিকিৎসা যাবেন না, যদি প্রসঙ্গটা অন্য। ধন্যবাদ। আচ্ছা, রাজমের যেহেতু ভারতের বিষয়টাই আলোচনা, সেটা ভারতের আরেকটা বিষয় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ এবং উত্তাল পরিস্থিতি দিল্লির রাজপথ। এই আন্দোলন থেকে মোদী সরকারের পতন হতে পারে অনেকে ধারণা করছেন। অনেকে বলছেন নরেন্দ্র মোদীর পতন হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কেরও পরিবর্তন হতে পারে, বা নরেন্দ্র মোদীর পতন হলে শেখ হাসিনার কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা করছেন। আপনার বিশ্লেষণ কি বলছে, যে আসলে কি মোদীর পতন হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, বা পতন হলে শেখ হাসিনার সঙ্গে বা শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে পারে? ধন্যবাদ। ভারতে যে যেহেতু গত ২২ সাল থেকে আমরা দেখে আসছি এই উপমহাদেশে, ২২ সালে হলো শ্রীলঙ্কা, ২৩ সালে ২৪ সালে হলো বাংলাদেশ, ২৫ সালে হলো নেপাল, তারপরে এখন ভারতে ছাত্র আন্দোলন চলছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে। ওদেরটা হলো পরীক্ষার প্রশ্ন ফাঁসটা নিয়ে, শিক্ষা ব্যবস্থাটার মধ্যে দুর্নীতি অত্যন্ত ঢুকে গেছে এটা নিয়ে। কিন্তু ভারতের ব্যাপারে আমাদের একটা জিনিস কিন্তু মনের মাথায় রাখা প্রয়োজন, ভারত কিন্তু বাংলাদেশের মতো না বা শ্রীলঙ্কার মতো না। ভারত অনেক বিশাল দেশ, ২৬টা রাজ্য, এবং তারা ডিসেন্ট্রালাইজ, তাদের রাজ্য সরকারগুলো কার্যগুলো চালায়, এবং তাদের এমন ভাবে সেট করা, পুরা ভারত একসাথে হয়ে বিরোধী দলরা আন্দোলন করে প্রধানমন্ত্রী বা সরকারকে পতন করবে, এটা একটু কঠিন। যদিও তারা সরকার পতন চায়নি, কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথমবারের মতো ভারতের পুলিশ আপনার ব্যাজ ট্যাজ খুলে, এবং অনেকে পুলিশও না, পুলিশের পোশাক পরা নাকি আমাদের হাসিনা স্টাইলে তারা কিন্তু ছাত্রদের উপর নির্যাতন করেছে। হয়তো ঢালাও ভাবে গুলি চালায়নি, কারণ তারা তার মোদির পতন চাচ্ছে না, তারা চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। সেই জন্য আমাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে মোদির পতন হলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে, আই ডোন্ট থিংক সো। কারণ ভারতের যে নীতি, চাণক্য নীতি তারা ফলো করে, সেটা যে সরকার আসুক সেই সরকার এই নীতি ফলো করে, এবং তারা মানে আনফরচুনেটলি তারা এই নীতিটাকে ভালোবাসে, এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা ভারতের এই নীতি বাস্তবায়নে এই নীতির পক্ষের শক্তি মনে করে। বিএনপি বা অন্যান্য দলদেরকে তারা এভাবে করে, যতই আপনার আমির খসরু গিয়ে অমিত শাহের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকুক, তারা আমাদেরকে বন্ধু হিসেবে মনে করে না, চাকর হিসেবে মনে করতে পারে। হাসিনাকে যেভাবে তারা নিয়ে গিয়ে রেখেছে, বিএনপির কোনো প্রধানমন্ত্রী বা কেউ যদি কোনো বিপদ হয় তারা রাখবে না, কখনোই রাখেনি, রাখবে না। সো এইটা কিন্তু বাস্তব সত্যি কথা। ভারতের বিপ্লব হচ্ছে, আন্দোলন হচ্ছে, আমরা খুশি হচ্ছি, এই খুশি পর্যন্তই, আমাদের এতে কোনো লাভ হবে না। হ্যাঁ, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, ছাত্ররা তাদের ন্যায্য পাবে, বিশ্বের যেখানে যেখানে নিপীড়িত জনগণ আছে তাদের ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন সবসময় থাকবে। আমরা সবসময়, বিশেষ করে মুসলমান যে যারা আছে তাদের উপর নির্যাতন না হয় আমরা চাই, এই জিনিসগুলো কিন্তু আমরা আশা করি। কিন্তু ভারতের যে পররাষ্ট্র নীতি, ভারতের যে দেশ পরিচালনার যে নীতি, ভিতরের যে তাদের যে রয়ের যে সিস্টেমটা, তারা যে প্ল্যান করে ৩০ বছর, ২৫ বছর, ৫০ বছরের প্ল্যান, এই প্ল্যানের মধ্যে ওই আওয়ামী লীগের সাথে তাদের সবচেয়ে ভালো সম্পর্ক। এখনো তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে কিভাবে সফট ভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে, যেন ২০ বছর, ১০ বছর, ১৫ বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, মানে ন্যায়সঙ্গত ভাবে, লিগালি। এইটা কিন্তু ভারত চেষ্টা করছে এবং করেই যাবে। আমরা যেন এইসব ব্যাপারে, এইসব ফাঁদে পা না দেই। আমরা চায়না, পাকিস্তান ইত্যাদি, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেটস সাথে এই গ্রুপটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, এবং ভারতের সাথে যেন আমাদের চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমাদের সম্পর্কটা থাকে। অসম্মানজনক কোন সম্পর্ক, প্রভু ভৃত্যের কোন সম্পর্ক বাংলাদেশের জনগণ চায় না, আমরাও চাই না। সুযোগ সৃষ্টি হয়েছে, সুযোগটা আমরা কাজে লাগাবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, রাজীব, আমরা শেষ পর্যায়ে আছি, একটা বিষয় নিয়ে একটু আলোচনায় আছে, যে গত দুইটা পয়েন্ট গত সপ্তাহ ধরে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক বিতর্ক হচ্ছে,
অনেকেই অনেক ধরনের মন্তব্য দিচ্ছেন, যেটা তিনি বলেছেন বিএনপি কোনো বিপ্লবী দল নয় বা বিপ্লবে বিএনপি বিশ্বাস করেন না, এবং গণভোটকে, যে আদেশে গণভোট হয়েছে সেই আদেশকে অবৈধ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এই দুইটা পয়েন্ট নিয়ে আপনার মন্তব্য। এটা তো অনভিপ্রেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি, যেই বিপ্লবটা হয়েছিল সেটার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সিপাহী জনতা অনেকে মাথায় করে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। পরবর্তীতে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। সেই দল যদি বিপ্লবী দল না হয়, বিপ্লব বিশ্বাস না করে, তাহলে কে বিপ্লবী দল? বাংলাদেশে তো আর কোনো বিপ্লবী দল আমি দেখি না এবং কখনো ছিলও না। তো বিএনপি তো সবসময় বিপ্লবী দল। বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকলে এটা আরো প্রকটভাবে দেখতাম, প্রবলভাবে দেখতাম। উনি না থাকাতে এটা আমরা কম দেখি, কিন্তু তারপরেও বিএনপি অবশ্যই অবশ্যই একটি বিপ্লবী দল এবং বিপ্লবের চেতনা বিএনপি ধারণ করে। 7ই নভেম্বর না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতো। বাংলাদেশ একটা একটা আপনার করদ রাজ্য হিসাবে ভারতের, এবং ভারতের একটা স্টেট হিসাবে, একটা অন্যতম একটা কমনওয়েলথ স্টেট হিসাবে থাকতো, বাকশাল যেভাবে গঠন করা হয়েছিল এবং রক্ষী বাহিনী যেভাবে ছিল। তাই মির্জা ফখরুলের এই বক্তব্যটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং শিষ্টাচার বহির্ভূত। আমি অনুরোধ করবো উনি যেন এই বক্তব্যটাকে, ওনার বয়স হয়ে গেছে, উনি আজকাল কথাবার্তা অসংলগ্ন, উনি সেন্স সবসময় থাকে না। ওই দিন এক অনুষ্ঠানে দেখলাম অসুস্থ হয়ে গেছেন, কথা বলতে বলতে পড়ে যাচ্ছেন প্রায়। তো ওনাকে অনুরোধ করব, আপনি এই জিনিসগুলো করবেন না। আমার কাছে, আপনার কাছে অনেক অনুরোধ। আপনি অনেকদিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন এবং অনেকদিন পর্যন্ত কষ্ট করেছেন। আপনি এইটা করে আমাদের মনে আঘাত দেবেন না, জনগণকে আশাহত করবেন না। আরেকটা কথা শুনতে পাচ্ছি, আজকে দেখলাম আমাদের পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছেন কিছুক্ষণ আগে, যে চুপ্পু গেছে যেই পথে, ওয়াকার যাবে সেই পথে। এই কথাটা আমি আশা করেছিলাম আপনি কথাটা আলোচনা করবেন, কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন, করেননি। আমি এই প্রসঙ্গে বাংলাদেশের জনগণের কাছে একটা কথা বলতে চাই। জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয়। উনি শেখ হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করেছেন। আর্মি চিফ, আর্মি চিফ বা আর্মি তখন জেনারেল ছিলেন, জেনারেল মুস্তাফিজুর রহমান, শেখ হাসিনার ফুফা। এটা পারিবারিকভাবে বিয়ে হয়, এখানে কোনো পলিটিক্যাল কিছু নাই। এবং জেনারেল ওয়াকারুজ্জামান এই একটা পরিচয় ছাড়া উনি ওনার চাকরি অবস্থাতে হাসিনার আমলে এবং বর্তমান আমলে, আগে পরে পিছে, কোন সময় কি কেউ শুনেছেন উনি কোন পলিটিক্যাল ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে? যেটা একটা সাধারণ পুলিশের একটা এসপি, আপনার পুলিশের ওসি, পুলিশের ইন্সপেক্টর, আইজিপি, এরা পর্যন্ত দিয়েছেন। অনেক জেনারেলও দিয়েছেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে। শেখ মুজিবের স্তুতি, জাতির পিতার স্তুতি, বা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, শেখ মুজিবের স্বপ্ন, জয় বাংলা ইত্যাদি উনি দিয়েছেন? দেননি। তাহলে উনি একজন প্রফেশনাল এবং ইমানদার অফিসার হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। হয়তো শেখ হাসিনার কারণে উনি সেনাপ্রধান হয়েছেন, কিন্তু সেনাপ্রধান হওয়ার জন্য সমস্ত যোগ্যতা কিন্তু ওনার আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি,